প্রথম কথা হচ্ছে ইলেকশন কমিশন যে বক্তব্য রেখেছেন তার বক্তব্যটা বিভ্রান্তিমূলক। এই কারণে যে আমাদের সংবিধানে প্রতি 5 বছর পর নির্বাচন হবে এই কথাটি লেখা আছে, কিন্তু কোন পদ্ধতিতে নির্বাচন হবে এই কথাটি লেখা নাই। এখন আমরা অতীতে একটা পদ্ধতিতে নির্বাচন করে আসছি এবং সেই হিসাবে এইবারও সেই পদ্ধতির কথা বলেছি, কিন্তু এবার যে নতুন করে আমরা পিয়ারের দাবি করেছি, সুতরাং এখানে দুটি পদ্ধতির এখানে প্রপোজাল, একটা ট্রেডিশনাল পদ্ধতি, একটা পিয়ার পদ্ধতি। সুতরাং ইলেকশন কমিশন যে কথা বলছে যে ট্রেডিশনাল পদ্ধতিতে নির্বাচন করা, এটাও সংবিধানে নেই। সুতরাং যেহেতু দুইটা দাবি আছে, দুইটা দাবি নিয়ে আলোচনা হওয়া উচিত, ইলেকশন কমিশন আলোচনা করা উচিত যারা এই দাবি করছে, এবং তারপরে একটা ফয়সলা হওয়া উচিত। এইটা নির্ধারণ না করে একতরফাভাবে আগের নিয়মে ইলেকশন কমিশনের রোডম্যাপ ঘোষণা করাটা একটি অন্যায় হয়েছে বলে আমরা মনে করি। আর একটি কথাকে বলে যে সংবিধানে নাই, আরেকটি দ্বারা বুঝাতে চেয়েছেন আরেকটা সংবিধান আছে, তাহলে এটা এক ধরনের বিভ্রান্তি এবং এটা ভুল তথ্য। 25টি রাজনৈতিক দল আউট অফ 31 পিয়ারের পক্ষে, এবং আমি সেটা আপনাদের ইতিমধ্যে বলেছি যে কোয়ালিটি এবং কোয়ান্টিটির ব্যাপারে আমাদের পার্থক্য আছে। কিছু দল পূর্ণ 2 পক্ষে চায়, কিছু দল আপার পক্ষে চায়, কিন্তু পিয়ার চায়। আমি আবার রিপিট করলাম, এখন যে কথাটা বলেছেন, যারা পিয়ার চায় তাদের সকলের সাথে আমরা যোগাযোগ করছি, যদি সরকার স্বাভাবিকভাবে না করে, যাতে আমরা আন্দোলনে এই দাবিতে এক হইতে পারি। তো আমরা সেভাবে কাজ করছি। কতগুলো দল, যুগপৎ, এসব বিষয়টি এখনও আমরা নির্ধারণ করিনি। যারাই এখন ইতিমধ্যেই এই নিয়ে কর্মসূচিতে একমত হয়েছেন, আমরা তাদের মতো করি, প্রত্যেকে তার নিজ নিজ জায়গা থেকেই তারা কর্মসূচি করছে। এখনও এটাকে আমরা যুগপৎ বলতে চাচ্ছি না, এটা সেরকম কোনো সিদ্ধান্ত সেরকম হয়নি। কিন্তু যেহেতু দাবি এক, প্রত্যেকে তার মতো করেই আন্দোলনে নামবে, বক্তব্য রাখবে, এটা প্রত্যেকটি দল নিশ্চয়। আমি তো বলেছি যে যুগপৎ আন্দোলনটিও এখন আমরা সেভাবেই মেনশন করছি না। যেহেতু দাবি একরকম, প্রত্যেকটি দল তার মতো করেই মাঠে কর্মসূচি দেবে বা দিচ্ছে। এখানে নির্বাচনী জোটের বিষয়টি এখানে আসছে না, এটা আরও সময়ের ব্যাপার, আমরা দেখছি। তবে জুলাই চেতনায় বিশ্বাসী সকল দলের সাথেই আমরা একটা সুন্দর, অবাধ এবং আন্ডারস্ট্যান্ডিং নিয়ে নির্বাচন করা যায় কি না আমরা এটা আলোচনা করছি। এই কমিশন এত শক্তিশালী, মরতে গিয়েও আবার বাইসে যায়, কয়েকবারে তাদের টাইম শেষ হয়েছে, আবার কয়েকবারে এক্সটেনশন হয়েছে। গতকালও তাদের টাইমকে আরও এক্সটেন্ডেড করা হয়েছে। এটা সকলে ঐকমত্যের ভিত্তিতেই সেটা হচ্ছে। জুলাই সনদের ব্যাপারে বিরোধিতা 2 ধরনের আছে। একটা হচ্ছে কিছুটা পলিটিক্যাল বিরোধিতা আছে, আর একটা হচ্ছে আইনগত বিষয়টি নিয়ে এখনও একটা আলোচনা হচ্ছে। পলিটিক্যাল বিরোধিতার কারণেই আইনগত বিষয়টাও কিছুটা জটিলতা তৈরি হয়েছে। কারণ আপনারা জানেন, যে কোনো সিদ্ধান্ত যেটা স্পষ্টভাবে উল্লেখ থাকে না কনস্টিটিউশনে বা অন্যভাবে, সেটা যদি মেজর রাজনৈতিক দল একমত হয়ে যায়, তাহলে এটা বাস্তবায়ন করার নজির আমাদের দেশে আছে, এবং পরে এটা রেটিফাই করার সেই নজিরও আমাদের এখানে আছে। যেমন 91 সালে বিচারপতি শাহাবুদ্দিন যে কেয়ারটেকার সরকার প্রধান হয়েছিল, এটা কিন্তু সংবিধানে ছিল না। যেহেতু রাজনৈতিক দলগুলো একমত ছিল, এটা খুব স্মুথলি সবাই গ্রহণ করেছে। উনি ইলেকশন করেছেন, একটা ভালো ইলেকশন করেছেন। উনি সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন, কেয়ারটেকার সরকারের প্রধান হিসাবে। আবার হি অ্যাগেন ব্যাক টু দি বিচারপতি, সুপ্রিম কোর্টে গেছেন। এগুলা কোনোটাই কিন্তু আইন এবং সংবিধানের কোনো ধারায় এটা কভার করে না, এবং এটা একটা ব্যতিক্রম ছিল চাকরিতে থেকে আবার 2টা কেয়ারটেকার হওয়ার জন্য। তো সব কিছু সম্ভব হয়েছে কিভাবে? আমরা সকল রাজনৈতিক দল এক হয়েছি, মানে জনগণ এক হয়ে গিয়েছে। পিপলস ওপিনিয়ন ইজ দ্য সুপ্রিম ল, আপনি এটা জানেন। তো এখনও রাজনৈতিক ঐকমত্য থাকলে সব কিছুই এখানে বিধি পাওয়া যায়, আইন পাওয়া যায়, সংবিধান সংশোধন পাওয়া যায়, সব কিছু হয়। আনফর্চুনেটলি আমরা সব রাজনৈতিক দলগুলো এখনও এই বিষয়ে একমত হতে পারি নাই, বিধায় কিছুটা ডিলে হচ্ছে, জটিলতা তৈরি হচ্ছে। কিন্তু আমরা 5টি প্রস্তাব দেওয়া হয়েছে যে এক্সপার্ট কমিটির সাথে আমাদের যে এনসিসি ন্যাশনাল কনসেনসাস কমিটি বসেছিলেন, বারবার বসেছিলেন, এবং রাজনৈতিক দলগুলোর কাছ থেকেও
কিছু প্রস্তাব গিয়েছে, সব মিলিয়ে 5টি। এর ভিতরে প্রোক্লেমেশন আছে, গণভোট আছে, তারপরে কনস্টিটিউশনাল অর্ডার আছে, এরপরে গণভোট আছে, এরপরে আপনার এই অধ্যাদেশ প্রোক্লেমেশন বলছি, এটা অধ্যাদেশ আছে, তারপরে কনস্টিটিউশন করার জন্য যে ভোট আছে সেটা আছে। আমরা তো নির্বাচনে অংশগ্রহণ করব না, এটা কখনো বলি নাই। আমরা বলছি এই দাবিগুলো যেগুলোর ব্যাপারে আমরা ঐকমত্য পোষণ করেছি, সেই দাবিগুলো আইনগত ভিত্তির মাধ্যমে নির্বাচনের আগেই বাস্তবায়নযোগ্য করতে হবে। এটা হচ্ছে আমাদের দাবি। আমরা আশা করি এই দাবি পূরণ হবে এবং সকলে মিলে ফেব্রুয়ারিতে আমরা একটা ভালো নির্বাচন করতে পারব। আমরা বলছি জুলাই চার্টার যেটা হয়েছে সেগুলোকেই এখন আমরা আইনগত ভিত্তি দিয়ে তার ভিত্তিতে নির্বাচন চাচ্ছি। আরও 5 মাস সময় আছে, এর ভিতরে এই সমস্ত দাবি পূরণ করা, তারপরে জুলাই চার্টারকে আইনগত ভিত্তি দেওয়া, গণভোট যদি প্রয়োজন হয় গণভোট করা, এই সব কিছুই এটা এর ভিতরে সম্ভব। এগুলো করেই আমরা ফেব্রুয়ারি নির্বাচনে অংশগ্রহণ করব। আমরা সরকার অংশীজন নই, আমরা একটি দেশের বৃহত্তর রাজনৈতিক দলকে প্রতিনিধিত্ব করি। সরকার মানছে না, তাদের নিজস্ব একটা চিন্তা কি সেটা তারা ভালো জানে। আর 2 নম্বর হচ্ছে না মানার জন্য তো কোনো কোনো রাজনৈতিক শক্তি থেকে চাপ থাকতে পারে, দ্বিমত থাকতে পারে। সুতরাং যেহেতু এটা নন পলিটিক্যাল ইন্টারিম গভর্নমেন্ট, তো এবং তাদের নিজস্ব কোনো পলিটিক্যাল রিপ্রেজেন্টেশন নাই, সুতরাং তারা অনেক সময় এদিক ওদিক হেলতে পারে সিচুয়েশনকে কেন্দ্র করে। এটা অন্য কোনো দলের যদি দাবি যৌক্তিক হয় তাহলে আমি সরকারকে কাছে দাবি করব তাদের দাবি মেনে নেওয়ার জন্য। আর আমাদেরটা যদি যৌক্তিক হয় তাহলে সরকারকে এটাও মানতে হবে। তো যৌক্তিক সকল দাবি মেনে ফেব্রুয়ারিতে নির্বাচন করতে বাধা কোথায়? দাবি না মানলে কি করব, এটা এখন আমরা মাথায় নিতে চাচ্ছি না। আমরা আশা করি আমাদের দাবি যৌক্তিক, দাবি সরকার মানবে, মানলেই দেশের জন্য কল্যাণ হবে। এটা সকলের দাবি, এটা একটা দলের দাবি না। অন্য রাজনৈতিক দল বলতেছে নির্বাচন পিছানোর জন্য আমরা দাবি করতেছি, তো এটা তাদেরকে জিজ্ঞেস করেন কি প্রমাণ ওদের কাছে আছে। আমাদের পয়লা দাবিতেই তো ফেব্রুয়ারিতে ইলেকশন হয়েছে। আমার কথা যদি তারা বলে দিতে পারে তো তাহলে তারা আমার দলে যোগ দিলে ভালো। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত সচেতন মেধাবী ছাত্রছাত্রীদেরকে অভিনন্দন জানাই, শিক্ষকদেরকে অভিনন্দন জানাই, কর্মচারীদের অভিনন্দন জানাই বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে। দীর্ঘ 15 বছর পরে দেশের 2টি বড় শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠানে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, জনমনে অনেক আশঙ্কা ছিল, বিভ্রান্তি ছিল। আলহামদুলিল্লাহ সব কিছু কাটিয়ে দিয়ে 2টা অত্যন্ত সুষ্ঠু নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচনে ছাত্রছাত্রীরা একটা অত্যন্ত সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। তারা আদর্শকে ভোট দিয়েছে, নৈতিকতাকে ভোট দিয়েছে, উন্নত চরিত্রকে ভোট দিয়েছে, মেধাবীদেরকে ভোট দিয়েছে এবং ক্রিয়েটিভ শক্তিকে তারা ভোট দিয়েছে, আধুনিক শক্তিকে ভোট দিয়েছে। আপনারা দেখেন ইসলামী ছাত্র শিবির এই 1 বছরে সেখানে অনেকগুলো ওয়েলফেয়ার অ্যাক্টিভিটি সেখানে করেছে। হলে হলে তারা সুপেয় পানির ব্যবস্থা করছে, তারপরে মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করেছে, নানাভাবে ছাত্রছাত্রীদের কল্যাণমূলক কাজ করেছে এবং নির্বাচিত হওয়ার এই কয়েকদিনের ভিতরেই আমি জানি যে ওরা বেশ কয়েকটা স্টেপ নেওয়ার জন্য চেষ্টা করতেছে। তারা কালকে এফডিসিনে গিয়েছিল, সেখানে মেডিকেল কলেজ হসপিটালগুলো কলেজ ইউনিভার্সিটি ক্যাম্পাসে তারা ছোট ছোট করে মেডিকেল সেন্টার তৈরি করতে পারে কিনা বুঝছে। এই জন্য আমি শুনেছি তারা বিভিন্ন কোম্পানির সাথে আলাপ করেছে, একটা জব এক্সিবিশন তারা করবে যেখানে অনেকগুলো বড় কোম্পানি অংশগ্রহণ করবে এবং স্পট জব দেওয়ার ব্যাপারে তারা চেষ্টা করছে। এই যে ইনোভেটিভ ক্রিয়েটিভ যে চিন্তা, পজিটিভ যে চিন্তা, এটা ডাকসুতে অতীতে তো কেউ করে। সুতরাং কারা দেশের জন্য, ছাত্রদের জন্য, মানুষের জন্য কাজ করবে, এটা কিন্তু এবার মেধাবী ছাত্রছাত্রীরা এটা টের পেয়েছে, সিলেক্ট করেছে অ্যান্ড দে রেন্ডার দেয়ার সাপোর্ট ইভেন। আমি একটি ছোট্ট উদাহরণ আপনাদের দিই। একটা টায়ার ব্যবসায়ী, তার এক মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, তো তিনি বলেছেন মেয়েকে যে ইউনিভার্সিটি যাবা না আজকে ভোট দিতে, মেয়ে বলছে না ভোট দিতে যাবো না। তো উনি একটু বিএনপি পক্ষের লোক, বলছে না তুমি যাও, গিয়ে ছাত্রদলের একটা ভোট দাও।
তো মেয়ে বলছে আমি যাব না, যদি যাই তবে আমি ছাত্র শিবিরকে ভোট দেব। তো বাপ বিস্মিত হয়েছে। মেয়ে, আপনারা যেগুলো আমাদেরকে বলেন অন্যরা যে একেবারে বোরকা পরা, মুখ দেখে আছে, এই লাগে সেই লাগে, শব্দটা বললাম না যে দুঃখে, সে কিন্তু ওই টাইপের মেয়ে না। আপনারা যাদেরকে আধুনিক বলেন, আমরা কিন্তু আমাদেরকে আধুনিক বলি, ঠিক আছে? তো ওরকম আধুনিক। তো বাপ বিস্মিত হয়েছে যে আমার এই মেয়ে শিবিরকে কেন ভোট দিবে। তো মেয়ে বলছে যে বাবা, ওরা তো আমাদের জন্য সুপেয় পানির ব্যবস্থা করছে ইসলামী ছাত্র, এবং সেই জন্য আমি শিবিরকে ভোট দেব। তো সেই জন্য বলছি থিংস ইজ চেঞ্জিং, এটা আমাদের মাথায় রাখতে হবে। বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটি কত? 100-র উপর। আমি যদি ধরে নিই 16টা জামাত ইসলামীর লোক, যদি ধরে নিই, তার বাকিটা কাদের লোক? এখন আমার কাছে 10টা পাখি আছে, আপনি শুধু বললেন যে একটা পাখি উনি নিয়ে গেছে, আর 9টা কোথায় নিচ্ছে এটা আপনি বললেন না। এগুলো হচ্ছে এক ধরনের প্রপাগান্ডা। জামাত ইসলামীর যদি তারা বেশি হয়, তারা তাদের যোগ্যতার বলে হয়েছে, যদি হয়, আমি জানি না কারা কারা 10 জন জামাত ইসলামীর। 2 নম্বর হচ্ছে সব বাকিগুলো তাহলে আরেকটা পার্টি। তো তাহলে সেভাবে যদি আমরা বিতর্ক করি, তো তাহলে কি সলিউশন পাওয়া যাবে? আমরা তো এটা জানি। 3টা সচিব জামাত ইসলামীর, সচিবের সংখ্যা হচ্ছে 100, তাহলে বাকি 97 টাকা। এখন কথা হচ্ছে আমরা তো এগুলো বলি না। আমরা কেন বলি না? আমরা সব নেগেটিভ নোংরা রাজনীতিকে পরিহার করতে চাই। আমাদের এটাই তো প্রমাণ হয়েছে যে ঢাকা ইউনিভার্সিটিতে শিবিরের সমর্থন, মানে মেধাবী অধিকাংশ ছেলেই শিবিরের পক্ষে। তো মেধাবী আছে না আমাদের ছাত্রই, তো মেধাবী। ক্লাসের ফার্স্ট, সেকেন্ড, থার্ড সবসময় ছাত্র শিবির ছিল এই 15 বছর ছাড়া। তো ওরা মেধার ভিত্তিতে হচ্ছে। যেমন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর তো ডিক্লেয়ার্ড নন ভেটারান বিএনপি, এবং সে কারণে নাটকও বেশি হয়েছে এখানে। যে নাটক হয়েছে 12,000 ভোট করার জন্য 48 ঘন্টা সময় লাগছে। তো এসব নাটক আপনারা দেখতেছেন না। আমি আপনাদের মধ্যে একটা অনুরোধ করি, সেটা হচ্ছে প্লিজ দেশের জন্যে সাদাকে সাদা বলা, কালোকে কালো বলা, সঠিক তথ্য তুলে ধরা আপনাদের জাতির সকলের। একজন ইউনিভার্সিটি পিছিয়ে হাউ হি ক্যান মেক সো মাচ ডিলে, মানুষ তার এফিসিয়েন্সি সম্পর্কে প্রশ্ন করছে না। জাহাঙ্গীরনগরের ইউনিভার্সিটির ম্যানেজমেন্ট নিয়ে পত্রিকায় প্রশ্ন আসছে না। তাহলে একটা ইউনিভার্সিটির ম্যানেজমেন্টের যদি ত্রুটি, এই ইউনিভার্সিটির প্রতি বাংলাদেশের মানুষের কনফিডেন্স কোন লেভেলে যাবে? এটা শুধু শিবিরে জিতছে বিদায় আপনি এদিক ওদিক করছেন। দিস ইজ নট দ্য ভেরি বিগ ইস্যু। বিগ ইস্যু হচ্ছে যে আপনি কোন স্ট্যান্ডার্ডের মানুষ, এটা মানুষকে দেখালেন। তো এইভাবে কি দেশ চলতে পারে? এই দেশ রক্ষার দায়িত্ব আপনাদের সকল। শুধু জামাত ইসলামী ছাত্র শিবিরের লোকেরা পুরো দেশকে ঠিক করবে এটা হতে পারে না, দায়িত্ব হতে পারে না। আমি অন্যতম প্রধান একটি পত্রিকার সম্পাদককে বলেছি যে ভাই, আমাদের আপনি পছন্দ করেন না করেন, দিস ইজ ইউর পার্সোনাল ম্যাটার্স, আই ডোন্ট লাইক টু ইন্টারফেয়ার, বাট বাংলাদেশের জন্যে এখন প্রয়োজন আপনাদের সকলকে কারে ঠকাবেন, কারে উঠাবেন, এই রাজনীতি পলিসির বাইরে দেশ রক্ষা করবেন, এটা হওয়া উচিত আর কি এখানে। এবং এই মেসেজ আমাদের জন্য, আপনাদের জন্য। আমরা বাংলাদেশ জামাত ইসলামী অলওয়েজ ইনক্লুসিভ পলিটিক্সে বিশ্বাস করে, এবং আমরা আমাদের এই নীতি অব্যাহত রাখার চেষ্টা করি। পিআরের যে প্রেসিডেন্ট অফিসার থাকবে, নর্মাল ইলেকশন সেই প্রেসিডেন্ট অফিসার, যে বুথ থাকবে সেই বুথ থাকবে। ব্যালট আগে থাকতো ব্যক্তি কেন্দ্রীয়দের নামে, এখন ব্যালট থাকবে দলের নামে। সুতরাং এই ভোট দিতে কোনো জটিলতা নাই, সহজ ইস্যু। সেকেন্ড প্রশ্নটা আপনার গুরুত্বপূর্ণ। প্রথমটা হচ্ছে জনগণ অভ্যস্ত 71% পিআরের পক্ষে স্টাডিতে আসছেই। সেকেন্ড প্রশ্নটা গুরুত্বপূর্ণ যে প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সির ক্যান্ডিডেটকে দেখেই জনগণ ভোট দেয়। অনেকে যে স্লোগান দেয় ভোট দিবে 14 গ্রাম, এমপি হবে 20 গ্রাম, আচ্ছা, এইগুলো বিভ্রান্তিকর। পিআরের 8টা পদ্ধতি আছে সারা বিশ্বে। এর পদ্ধতিতে জার্মানিটাকেই আমার কাছে অধিকতর বাইবল মনে হয়। সেখানে 2 ধরনের ইলেকশন হয়, একটা হচ্ছে কনস্টিটিউয়েন্সি ইলেকশন হয়, আবার পিআর ইলেকশন হয়। প্রত্যেক জায়গার প্রতিনিধি থাকে, আর পিআরও একটা নাম্বার ইলেক্টেড হয়। হলে ওই পার্লামেন্টারি নির্বাচনে যে অংশটা জিতে তার সাথে পিআরের প্রপোর্শনটা সে যোগ হয়। দিস ইজ ওয়ান সিস্টেম অ্যাভেলেবল। 2 নম্বর আরেকটা সিস্টেম আছে ডিস্ট্রিক্ট ওয়াইজ পিআর।
আপনার ন্যাশনাল ভোটে আবার ডিস্ট্রিক্টে সিলেকশনের একটা পদ্ধতি আছে। সুতরাং কুমিল্লারতে যে ভোট হবে কুমিল্লার এমপিরা সেখানে ইলেক্টেড হইতে পারবে ইন এডিশন টু দি ন্যাশনাল ডিসিশন, দুই রকম। তো এগুলো তো সাধারণ ভোটারদের কোনো ইস্যু না, এই ইস্যুটা হবে যারা ডিস্ট্রিবিউশন করবে উপরে ডিসাইড করবে তাদের ইস্যু। সুতরাং জনগণের ভিতরে পদ্ধতিগত জটিলতা এখানে থাকবে না।